আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে আমি বলেছিলাম যে কোনো দিন মোহাম্মদ ইউনূস তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, যে কোনো দিন, যে কোনো সময়। এখন আজকে কালের কণ্ঠে যে বিস্ফোরক সাক্ষাৎকারটি বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর, সেখানে ছত্রে ছত্রে পরিষ্কার হয়ে গিয়েছে কতটা বিনিয়োগ করেছেন আমাদের এই প্রধান উপদেষ্টা প্রাক্তন মোহাম্মদ ইউনূস। তিনি যথেচ্ছাচার চালিয়েছেন এবং যা খুশি তাই করেছেন। শুরু করছি আমি রাষ্ট্রপতির ওটা নিয়ে নয়, শুরু করছি অন্য একটা ঘটনা নিয়ে। সেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে শেখ হাসিনা একটা প্রকল্প করেছিলেন, সেটা হচ্ছে পুষ্টি তহবিল। গরিব মানুষ যাদের রোজগারপাতি কম, তাদেরকে পুষ্টিকর খাবার যোগানোর জন্য একটা প্রকল্প করেছিলেন। সেই প্রকল্প বাবদ বরাদ্দ হয়েছিল 970 কোটি টাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, 8ই ফেব্রুয়ারি উনি ওই 970 কোটি টাকা বেমালুম ইউনূস গায়েব করে দেন। এটা কিন্তু আপনারা খবর নিলেই জানতে পারবেন বা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। আমি গতকালকে যেরকম বলেছিলাম আপনার যমুনার কথা, আপনারা কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না যে ওখানে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার গেছিলেন এবং ট্রান্সফরমার বাস্ট হয়েছিল। এখন কথা হচ্ছে আমি জানলাম কি করে? আমার জানার অনেক উপায় রয়েছে। আপনারা যদি মনে করেন সব আমি গুজব ছাড়ছি, এগুলো সত্যতা বেরিয়ে এসছে। আমি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেছি, রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার দিয়েই আমার কথাগুলো বেরিয়ে এসছে। 970 কোটি টাকা উনি তো ঝেড়ে দিলেন। এইবার এই 970 কোটি টাকা ঝেড়ে দেওয়ার জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। রাষ্ট্রপতি জানিয়েছেন, আমি শর্টে বলছি, পরে আমি আস্তে আস্তে আলোচনায় আসছি। রাষ্ট্রপতি যা জানিয়েছেন, গত 18 মাসে যা কিছু করেছেন মোহাম্মদ ইউনূস সব সংবিধান বিরোধী। কোনোটাই সংবিধানের রীতি নীতি মেনে কিচ্ছু করা হয়নি এবং রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তিনি যতগুলো বিদেশ সফর করে এসছেন এবং শেষ বিদেশ সফর যেটা উনি করলেন সে সম্পর্কেও উনি কিছু জানাননি। যে চুক্তিগুলো হয়েছে, শেষ যে চুক্তিটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই চুক্তি সম্পর্কে উনি কিছু জানেন না। ওনাকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। বিদেশ সফর যে ওনার দুটো দেশে, সেই বিদেশ সফর ওনাকে করতে দেওয়া হয়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে তাকে আলোর দিক থেকে সরিয়ে দাও। যে দেশে একটা রাষ্ট্রপতি আছে সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়, তাকে চির অন্ধকারের দিকে ঠেলে দাও। এটা হচ্ছে ইউনূসের একটা প্ল্যান। এবার আমি বলি না যে একবার বলেছিলাম যে ইউনূসের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনে 3-4 জন উপদেষ্টা এবং কিছু এনসিপি নেতা জড়ো হয়ে তার রাষ্ট্রপতিকে চাপ দেয়, করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয় যাতে তিনি রিজাইন করেন। তিনি বলেছিলেন আমি রিজাইন করব না। তার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপির যত নেতা আছে সব, ইনক্লুডিং তারেক রহমান। উনি বলেছেন তারেক রহমান অতি সজ্জন একটি ব্যক্তি এবং তিনি এবং তার নেতারা প্রত্যেকেই আমায় বলে দিয়েছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, সংবিধান বিরোধী কোনো কাজ আমরা করতে দেব না, আপনি রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন। এটা কিন্তু শত চাপের কাছেও আপনি নথি স্বীকার করবেন না, দরকার হলে আমরা আছি। ওই যে 4 জন উপদেষ্টা কারা গেছিলেন, কারা এই সরকারকে প্রলম্বিত করার চেষ্টা করেছিল, সরকারের ক্ষমতাকে, নির্বাচনকে বাতিল করে, এ পর্যন্ত কিন্তু কেউ নাম জানাতে পারেনি আপনাদের সেই 4 জনকে, অথবা হয়তো তারা নাম জানেন প্রকাশ্যে আনছেন না, তাদের
অনেক রকম অসুবিধার কারণে প্রকাশ্যে আনছেন না। আমি বিদেশে থাকি, আমার কোনো যোগাযোগ নেই, আমার কিছু করতেও পারবেন না, আমার নাম বলতে অসুবিধা নেই। এই চারজন উপদেষ্টা হলেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল করিম খান। এনারা 8 এবং 9 তারিখ এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক 3 দিন আগে আর 4 দিন আগে, 4 দিন আগে থেকেই এটা শুরু হয় যে আপনি পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করলে তাহলে এই নির্বাচনটা পিছিয়ে যাবে। ওরা চেয়েছিল যে কোনোভাবে ক্ষমতাকে প্রলম্বিত করো, নির্বাচনকে বাতিল করে দাও। সেই সময় বিএনপির নেতারা ঢাল হয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পুর সামনে এসে দাঁড়ান। রাষ্ট্রপতি এক জায়গায় বলছেন যে আমি এক সময় ভেবেছিলাম যে আমাকে মেরেই ফেলবে, নানান রকম ভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল গত 18 মাসে। আমাকে সরকারের কোনো তথ্য জানানো হতো না, আমি সরকারের কোনো তথ্য আমি দিলে সেটা সরকারের কাছে আর সেই আলোকে আসতো না, এমনকি তার কোনো প্রশ্নের জবাব দেওয়ার মানে এইটুকু মানে কি বলবো মর্যাদাটুকু, রাষ্ট্রপতিকে জবাব দেওয়া একটা মর্যাদার ব্যাপার, মর্যাদাটুকু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেটাও দেখাননি। তার যে সমস্ত প্রেস উইং আছে, তার যখন বিদেশ সফর যখন হয়, বিদেশ সফরে কথা হয়, তখন ওই যমুনা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা চিঠি লেখেন রাষ্ট্রপতির হয়ে। চিঠি লিখে তিনি নিচে বলেন এখানে আপনি সই করে দেবেন। তারপরে উপদেষ্টারা যায়, উপদেষ্টারা গিয়ে সই করে নিয়ে আসে যে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি এইখানে এই দেশে উপস্থিত হতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এই মর্মে চিঠিগুলো দুটো বিদেশ সফরের এইভাবে চিঠি লেখানো হয়েছে। এই যে কাজগুলো করেছেন না, এখন তারপর খোঁজ লাগানো হয়েছে যে তার প্রেস উইংস থেকে এই লোক সরাও, যাতে রাষ্ট্রপতি কোন রকম ভাবে বাইরের জগতের সঙ্গে মানে যোগাযোগ না করতে পারেন। প্রেস উইং এ কাজ করছিলেন 30 বছর ধরে কিছু মানুষ, 4-5 জন আছেন, তাদের সবাইকে তুলে নেওয়া হয়। ফটোগ্রাফার ছিল, তাকেও তুলে নেওয়া হয়। তার হাত পা গুলো কেটে দেওয়া হয়। কান্তরে বলা যায় রাষ্ট্রপতিকে হাত পা কেটে দেওয়া একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়। রাষ্ট্রপতি বলছেন যে আমি ভেবেছিলাম যে প্রাণ যায় যাক, বঙ্গভবনে রক্ত ঝরে ঝরুক, কিন্তু আমি কোনো চাপের কাছে নতি স্বীকার করে আমি পদত্যাগ করব না। যতই রক্ত ঝরুক আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। এই যে 4 জন উপস্থিত হয়েছিলেন, আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান এবং ফয়জুল কবির খান, ফয়জুল কবির খান, তারা রীতিমতো রাষ্ট্রপতিকে ধমক দেন যে আপনি এই দেশে শান্তিতে আপনি বাস করতে পারবেন না, আপনি ইমিডিয়েটলি এই পদত্যাগ করুন, আর আমরা নির্বাচনকে পিছোতে চাই। আমরা এই নির্বাচন এই 12 তারিখে করতে চাই না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। সেই মানে সংশোধন, তারপরেতে আপনার সুবিচার, তারপরেতে ওই আরো যা যা বলে এসেছিলেন এতদিন ধরে, সে তারই পুনরাবৃত্তি করেন। রাষ্ট্রপতির কাছে তখন ফোন আসে, সেই খবর পান রাষ্ট্রপতি যখন এই চাপের মধ্যে কাজ করে, তখন এই খবর পান বিএনপির নেতারা তারা তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর তাদের অনুগত কিছু অফিসারের সঙ্গে। সেনাবাহিনীর অফিসাররা তখন সেখানে পৌঁছে যায়, পৌঁছে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ওই 4 জন 8 তারিখে ফিরে আসেন। এবার সেনাবাহিনী যখন ফিরে এসছে, 9 তারিখে আবার গিয়ে উপস্থিত সঙ্গে এনসিপি নেতারা। মানে যে করে হোক রাষ্ট্রপতিকে চাপে ফেলে তাকে রিজাইন করানো, না হলে পরে এই 12 তারিখের নির্বাচন আটকানো যাবে না। আর নির্বাচন যদি হয় তাহলে পরে
আমাদের হাতে ক্ষমতা থাকবে না, আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যে সমস্ত লুটতরাজ আমরা যেগুলো করেছি সেগুলো আমরা তদন্তের মুখোমুখি হয়ে যাব। এই তদন্তের মুখোমুখি যদি হয় তাহলে পরে আমাদের জেল, জরিমানা এবং আমাদের সাজা তো নিশ্চিত। ফলে এই সাজা এড়ানোর জন্য এবং ক্ষমতা ধরে রাখার জন্য তারা এই রাষ্ট্রপতির উপরে চেপে বসেন। এক জায়গায় রাষ্ট্রপতি বলছেন, কালের কণ্ঠ জিজ্ঞেস করছে এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? রাষ্ট্রপতি বলছেন, হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত চলার চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটি ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছিল অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে, আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি, যে কারণে শুরু থেকেই আইনজ্ঞগণ বলে আসছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল তাতে অন্য কোনো অপরাধের বিচারের কোনো এখতিয়ার নেই। শুধু অবৈধ ইউনূস সরকার অবৈধ অধ্যাদেশ দিয়ে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসির আদেশ দিয়েছে। দেশে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের সপ্তাহ পার হতে না হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামায়াতি প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, যে কিনা নিজামী সাইদিদের আইনজীবী হিসাবে তখন কাজ করেছে, তাকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগের কথা ভাবছে সরকার, বা এরকম খবর বেরিয়েছে। এর নিশ্চয়ই একটা মাজেজা আছে প্রতিফলনও। আসুন আজকে তাজুলকে সরানোর মাধ্যমে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালে হওয়া বিচারগুলোর ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা করা যাক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার নজির এর আগেও দেখা গেছে, কিন্তু ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে বিচারালয়কে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করেছে তা আসলে নজিরবিহীন। তাজুল ইসলামের নিয়োগ এবং এখন তার অপসারণের গুঞ্জন, এই পুরো প্রক্রিয়াটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তাজুল ইসলাম সেই ব্যক্তি যিনি 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার চলাকালীন আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন, অর্থাৎ যিনি এক সময় যুদ্ধাপরাধীদের বাঁচাতে আইনি লড়াই করেছেন। তাকেই শেখ হাসিনার বিচারের জন্য প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগের মূল উদ্দেশ্যই ছিল একটি পরিষ্কার বার্তা দেওয়া, এটি কোনো ন্যায় বিচার নয়, এটি হলো 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছিল, যা ছিল জাতির কাছে তাদের দায়বদ্ধতা। কিন্তু ইউনূসের অবৈধ সরকার সেই বিচার ব্যবস্থার নৈতিকতাকে ধ্বংস করে সেই ট্রাইব্যুনালে এমন একজনকে বসিয়েছে যার অতীত ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এখন যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটি বিতর্কিত এবং একপাক্ষিক ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে, তখন তাজুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করছে যে তাকে ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র এই নির্দিষ্ট রায়টি বের করে আনার জন্য, অর্থাৎ মিশন অ্যাকমপ্লিশড হওয়ার পর এখন দাবার গুটি পরিবর্তন করা হচ্ছে। তাজুল ইসলামের জায়গায় যাকে বসানো হবে বলে নাম শোনা যাচ্ছে তিনি হলেন আমিনুল ইসলাম, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এই পরিবর্তনের মাধ্যমে ট্রাইব্যুনালের রাজনৈতিক চরিত্র আরো স্পষ্ট হয়ে উঠবে। প্রথমে জামায়াত ঘাসা আইনজীবী দিয়ে প্রতিশোধের রায় দেওয়ানো হলো, আর এখন বিএনপির দলীয় আইনজীবী দিয়ে সেই রায় কার্যকর অথবা পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার হয়তো পরিকল্পনা করা হচ্ছে। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমানের সরকার মূলত ইউনূসের অবৈধ সরকারের একটি বর্ধিত সংস্করণ হতে যাচ্ছে। এই প্রশ্ন তুলছেন অনেকে। সাধারণ মানুষ হয়তো মনে করছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন এবং বিএনপির অতীত ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় তাদের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির যোজন যোজন দূরত্ব রয়েছে। এই সরকার ক্ষমতায় আসার প্রক্রিয়াটি যেহেতু অস্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ, তাই তাদের প্রতিটি পদক্ষেপও বিনা প্রশ্নে গ্রহণ করার কোনো কারণ নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ইউনূস সরকার যেভাবে ব্যবহার করেছে বিরোধী মত দমনের জন্য প্রধান অস্ত্র হিসাবে, যা আইনের শাসনের পরিপন্থী, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ট্রাইব্যুনাল এবং এর রায় নিয়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে দেওয়া এই ফাঁসির রায় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা স্পষ্টভাবে বলেছে, আসামির অনুপস্থিতিতে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে বিচার কার্য পরিচালনা করা মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সংস্থাগুলো এই রায়কে ন্যায় বিচারের পরিপন্থী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো একে নজিরবিহীন গতিতে সম্পন্ন বিচার বলে আখ্যায়িত করেছে, যা বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। যখন কোনো বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয় এবং বিশ্ব বিবেক দ্বারা ধিকৃত হয়, তখন সেই রায়ের গ্রহণযোগ্যতা থাকে না। অথচ বর্তমানে এই সরকার এই আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে, যেমনটি ইউনূস হয়ে উঠেছিল। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার ঘটনা হয়তো আন্তর্জাতিক মহলের এই চাপ কমানোর একটি কৌশল হতে পারে, অথবা এটি অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বেরও বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু মূল সত্য হলো, যেই প্রসিকিউটর বা বিচারকই আসুক না কেন, এই ট্রাইব্যুনালের ভিত্তিটাই অবৈধ। নড়বড়ে তো বটেই। আইনি প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি তৈরি করা হয়েছিল সুনির্দিষ্টভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিচার করার জন্য। এই আইনের এখতিয়ার বা জুরিডিকশন 1971 সালের ঘটনার বাইরে অন্য কোনো সময়ের অপরাধ বিচারের ক্ষমতা রাখে না। ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এই আইনের মৌলিক কাঠামো পরিবর্তন করে 2024 সালের রাজনৈতিক সহিংসতাকে এর আওতাভুক্ত করেছে, যা সংবিধান এবং আইনের শাসন পরিপন্থী। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তিনি রাষ্ট্রদ্রোহী। একটি অনির্বাচিত সরকার, যার কোনো সাংবিধানিক বৈধতা নেই, তারা কিভাবে রাষ্ট্রের মৌলিক আইন পরিবর্তন করে এবং সেই আইনের বলে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় বলুন তো? এটি কেবল ক্ষমতার অপব্যবহার নয়, বরং এটি বিচারিক এবং সাংবিধানিক অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ। ভবিষ্যতে যখন দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, তখন উচ্চ আদালতে এই ট্রাইব্যুনালের বৈধতা এবং এর দেওয়া প্রতিটি রায় চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। আইন বিশেষজ্ঞরা নিশ্চিতভাবে বলবেন যে এখতিয়ার বহির্ভূতভাবে গঠিত এই আদালতে দেওয়া রায়গুলো ভয়েড অ্যাব ইনিশিও, শুরু থেকেই বাতিলযোগ্য। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে মনে করছে তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু ইতিহাস সাক্ষী, অন্যায়ের উপর ভিত্তি করে ওঠা কোনো শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয় না। তাজুল ইসলামের বিদায় এবং আমিনুল ইসলামের আগমনের মধ্য দিয়ে হয়তো বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করার প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু এতে করে তারা নিজেদের পতনের পথকে প্রশস্ত করবে। আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগে রায় দেওয়া হয়েছে, যেমন বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে নাশকতা, সেগুলোর সঙ্গে মানবতা বিরোধী অপরাধের কোনো সম্পর্ক নেই। এগুলো সাধারণ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, যা দেশের প্রচলিত আদালতেই বিচারযোগ্য। কিন্তু সেগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে আনার একমাত্র কারণ হলো যুদ্ধাপরাধীদের বিচারের সমান্তরালে শেখ হাসিনাকে দাঁড় করানো এবং তাকে সামাজিকভাবে হেয় করা। এটি একটি মনস্তাত্ত্বিক খেলা, যার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে। তারা দেখেছে কিভাবে বিচারকদের পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রসিকিউশন টিমকে রাজনৈতিক ক্যাডার বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে। ভবিষ্যতে এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। আজ যারা আইনের অপব্যাখ্যা করে এবং এখতিয়ার বহির্ভূতভাবে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে, তারা আসলে বিচারিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে লিপ্ত। উচ্চ আদালতে রিট পিটিশন এবং সাংবিধানিক চ্যালেঞ্জের মাধ্যমে এই অধ্যাদেশ এবং এর অধীনে গঠিত ট্রাইব্যুনাল একদিন অবৈধ ঘোষিত হবে। তখন এই বিচারক প্রসিকিউটরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের বিচার হবে। আইনের দীর্ঘ হাত থেকে কেউ রেহাই পায় না। আজ যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ন্যায় বিচারকে পদদলিত করছে, কাল তাদেরই সেই অন্যায়ের ভার বহন করতে হবে। তাজুল ইসলামের মতো বিতর্কিত চরিত্রদের সরিয়ে হয়তো সাময়িক মুখ রক্ষা করা যাবে, কিন্তু পাপের দাগ তো মোছা যাবে না। সরকার যতই চেষ্টা করুক না কেন, সত্যকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী এবং তারা জানে কখন এবং কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ধর্মের কল আসলে বাতাসে নড়ে। মিথ্যা এবং ষড়যন্ত্রের উপর ভিত্তি করে যে ইমারত গড়ে তোলা হয়েছে, তা তাসের ঘরের মতোই ভেঙে পড়বে।
শেষ পর্যন্ত যেখানে আদালতটাই অবৈধ, একটি সরকারের অবৈধ অধ্যাদেশের বলে গঠিত হয়েছে, সেখানে মানে হওয়া সকল বিচারও যে অবৈধ তা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই রায় এবং চলমান বিচার প্রক্রিয়া পুরোটাই একটি সাজানো নাটক, যা বর্তমান শাসকদের বহন করতে হচ্ছে পূর্ববর্তী শাসকদের দেউলিয়াত্ব। সঠিক সময়ের অপেক্ষা আসলে করতেই হবে আমাদের। দেশের মানুষ সে অপেক্ষাতেই থাকে, আছে। সূর্য তো আবার উঠবে, সারাক্ষণ তো আর মেঘ থাকে না, তাই না? সত্যের আলোয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই অবৈধ ট্রাইব্যুনাল বাতিল না করলে তারেক রহমান ডক্টর ইউনূসের মতো একই অবৈধ অসাংবিধানিক বিচার প্রক্রিয়ার দুষ্ট হবেন। শুরুতেই এটা ভালো লক্ষণ নয়। ভালো থাকবেন সবাই।